অস্ট্রেলিয়ার সাথে ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ হারার পর আজকে কি ভারতীয়রা দুর্দান্ত বোলিং করতে পেরেছিল, নাকি এক ইনিংস যাবার পরে বল সুন্দর মতো ব্যাট আসা শুরু করলো, নাকি ভিন্টেজ বিরাট কোহলি রোহিত শর্মা তাদের দুর্দান্ত পারফরমেন্স দিয়ে আজকের ম্যাচটাকে সহজে রূপান্তরিত করলো? আপনারা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন যে আসল কারণটা কোনটা, আজকের দিনে মোমেন্ট অফ দ্য ডে কোনটা ছিল। দেখেন, যখন বিরাট কোহলি যখন এক বলে এক রান করলেন, যে একটা সেলিব্রেশন তিনি দেখিয়েছেন ওটা কিন্তু দুর্দান্ত ছিল, কারণ কি ব্যাক টু ব্যাক তিনি দুইটা ডাক মেরেছিলেন। এখন এই বয়সে এসে যখন তার রান 13,000-এর উপরে ওডিআই ক্রিকেটে চেস মাস্টার যাকে বলা হচ্ছে মডার্ন গ্রেট, তাকে তো আর প্রমাণ করার কিছুই নেই যে আমি ওয়ান অফ দ্য বেস্ট। সুতরাং বুঝতেই পারতেছেন তার এই এক রানের সেলিব্রেশনটা আমার জন্য দুর্দান্ত ছিল। কিন্তু সাইলেন্ট কিলার রোহিত শর্মা, তাকে নিয়ে কি বলবেন? দেখেন, তিনি কিন্তু আজকে অস্ট্রেলিয়ার বিপক্ষে নবম যে সেঞ্চুরিটি করেছেন, এমনকি সচিনের পাশে কিন্তু তার নামটা হয়ে গেছে, সর্বোচ্চ রেকর্ড কিন্তু সেঞ্চুরির ক্ষেত্রে তার দখলে, এমনকি অস্ট্রেলিয়ার মাটিতে তার ষষ্ঠ সেঞ্চুরি। সুতরাং বুঝতেই পারতেছেন তিনি কোন ধরনের খেলা খেলছেন। ম্যান অফ দ্য সিরিজ, ম্যান অফ দ্য ম্যাচ, এর থেকে ভালো তিনি কি উত্তর দিতে পারেন? একটা বিষয় কি, রোহিত শর্মা বিরাট কোহলি তারা যে অফর্মে ছিল বিষয়টা কিন্তু এরকম না। আপনি যদি দেখেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুজন প্লেয়ার কিন্তু দুর্দান্ত ছিল, একজনের সেঞ্চুরি ছিল, একজনের ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন, ম্যান অফ দ্য সিরিজ ছিলেন। সুতরাং বুঝতেই পারতেছেন তাদেরকে যে দল থেকে বাদ দেওয়ার গুঞ্জন শুরু হয়েছে, হঠাৎ করেই কিন্তু জিনিসটা শুরু হয়ে গেছে। যদি ক্যাপ্টেন্সি না নেওয়া হইতো তখন কিন্তু এই জিনিসটা কিন্তু আপনি বলার সাহসই পেতাম না যে রোহিত শর্মা বিরাট কোহলিকে কি আমরা 2027 বিশ্বকাপ পর্যন্ত দেখতে পাবো নাকি পাবো না। জিনিসটা কিন্তু সিম্পল। আপনি দেখেন রোহিত শর্মা এর আগের যে আইপিএলটা গেল, গত যে আইপিএলটা দুর্দান্ত খেলেছেন, এমনকি বিরাট কোহলি দুর্দান্ত খেলেছেন। তাহলে কেন হঠাৎ করে এই প্রশ্নটা আমাদের মাথায় উৎপন্ন হলো শুধুমাত্র ক্যাপ্টেন্সিকে ঘিরে? আজকে দেখেন রোহিত শর্মা যে একটা ইনিংস খেলেছেন ক্যাপ্টেন্সি চলে যাওয়ার পরে, আপনি যত কথাই বলেন আপনি দলনেতা ছিলেন, হঠাৎ করে আপনার থেকে এই পদটা কেড়ে নেওয়া হলো। এরপরে আপনি অ্যাজ এ নর্মাল প্লেয়ার আপনি দলের সাথে খেলতেছেন, এরপর আপনি পারফরমেন্স দিতেছেন। এটা কিন্তু হয় চারটিখানা কথা না। আপনি যতটা নর্মাল ভাবে নিচ্ছেন বিষয়টা, এটা কিন্তু একটা সাধারণ মানুষ এতটা নর্মাল ভাবে নিতে পারবে না। কিন্তু আজকে রোহিত শর্মার পারফরমেন্স দেখে মনে হচ্ছিল তিনি ফাইনেস্ট ক্রিকেটার। কারণটা কি, উনি তার ফিটনেস নিয়ে কাজ করেছেন। বিগত 3-4 বছর ধরে তার যে ফিটনেস আমরা দেখেছিলাম, একটা বাল্কিনেস, আজকে কিন্তু তার খেলার মাঝখানে ওই বাল্কিনেসটা নেই, বা তিনি মোর দেন ফিট। আর তিনি তো বলার অপেক্ষা রাখে না, কোহলির কথা বলতেছিলাম, তিনি তো এভারগ্রিন ফিটনেস। সুতরাং বুঝতেই পারতেছেন তারা যদি বলে যে আমরা 2027 বিশ্বকাপ খেলতে পারবো, আর যদি এ ধরনের পারফরমেন্স যদি দিতে পারে তখন তো বলার অপেক্ষা রাখে না। তবে একটা সমস্যা কি জানেন, এই যে 35 দিনের একটা গ্যাপ, 35 দিনের গ্যাপটা কেন? যখন সাউথ আফ্রিকার টোরে তারা যাবে, যদি 3 থেকে 4 দিনের মাঝখানে সাউথ আফ্রিকা তারা চলে যেত, 8 থেকে 10 দিনের মাঝখানে যদি তাদের প্রথম ম্যাচ হয়ে যেত, এই যে একটা মোমেন্টাম ছিল না, তখন তারা দেখা যেতে পারতো যে উই আর মোর দেন ক্যাপেবল। এই যে একটা গ্যাপের কারণে কিন্তু মোমেন্টাম ব্রেক হয়ে যায়। সুতরাং বুঝতেই পারতেছেন যদি তারা 3 ফরম্যাটের প্লেয়ার হতো তখন কিন্তু এই সমস্যাটা হতো না। কারণটা কি, রোহিত শর্মা বিরাট কোহলি কিন্তু টি20 থেকে অপশন নিয়ে গেছেন, টেস্ট থেকে অপশন নিয়ে গেছেন, শুধুমাত্র যেহেতু হোয়াইট বল ক্রিকেটের 50 ওভারের ফরম্যাটটাই তারা খেলেন, এটা যেহেতু সচরাচর খেলা হয় না, এই কারণে তারা একটু ফেসে গেছে। আদারওয়াইজ আপনার যে বলবেন তাদেরকে দল থেকে বের করে দিবেন, সেটা বলার কোনো সুযোগই কিন্তু আজকে অন্তত রোহিত শর্মা বিরাট কোহলি দেখাই দিচ্ছেন যে 150 রানের পার্টনারশিপ কিভাবে করতে হয়, কিভাবে খেলাটাকে লম্বা করে নিতে হয়। যদি আমরা খেলতে পারি তখন যে আমরা যে কোনো সময় যে কোনো দলকে হারাই দিতে পারবো, সেটা কিন্তু আজকে তিনি আবার প্রমাণ করে দিলেন। সুতরাং বুঝতেই পারতেছেন কারো মনে যেন এই প্রশ্নটা উৎপন্ন না হয় যে তারা 2027 বিশ্বকাপের জন্য আপনি তাদেরকে দল থেকে বাদ করে দিবেন। কিন্তু আপনি অবশ্যই গৌতম গম্ভীর প্লাস অজিত আগারকে প্রশ্ন করতে পারবেন যে তারা কি অ্যাভেলেবল থাকবে। কারণটা কি, 2টা বছর সময় কিন্তু অনেক। তারা যদি 2টা বছরের মাঝখানে যদি ওই ধরনের ফিটনেস ধরে রাখতে না পারে, প্লাস যদি তাদের ফর্ম যদি আপ টু মার্ক না থাকে, তখন তো স্বাভাবিক ব্যাপার ভাই, নতুনদের জায়গা করে দিতেই হবে। সেটা দোষের কিছুই না। গৌতম গম্ভীর যদি বলেন যে তাদের ফিটনেস ধরে রাখতে হবে, প্লাস তাদের পারফরমেন্স ধরে রাখতে হবে, প্লাস তাদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে, এখানে যদি কোনো ভারতীয়রা যদি বলে যে না আমি এখানে গৌতম গম্ভীরকে দোষ দিব বা অজিত আগারকে দোষ দিব, সেটা কিন্তু ভাই আপনি ঠিক করবেন না। কারণটা কি, তিনি তো অবশ্যই আপনাদের দেশের জন্য বা আপনার দলের ভালোর জন্য এই ধরনের পদক্ষেপ নিতে চাইতেছেন। সুতরাং বুঝতেই পারতেছেন আজকে কিন্তু গৌতম গম্ভীর একটু চিন্তায় পড়ে যাবেন, অজিত আগারকার একটু চিন্তায় পড়ে যাবেন। কারণটা কি, তাদের যে পারফরমেন্সটা ছিল দুর্দান্ত ছিল ভাই, 160 রানের একটা পার্টনারশিপ, তারপর অস্ট্রেলিয়ার মাটিতে। তারপরে আপনি রোহিত শর্মাকে নিয়ে কি বলবেন? রোহিত শর্মার সেঞ্চুরি, আগের ম্যাচের যে 70+ ইনিংসটা ছিল, তারপরে মিচেল স্টার্কের একটা বলে তিনি যে পুল শট করে দিকে আউট হলেন ভাই, এই বলটা কিন্তু ছক্কা মারার একটা বল, ব্রেড এন্ড বাটার বল। আমি কিন্তু লাইভ দেখতেছিলাম খেলাটা, যখন তিনি এই বলে মারছিলেন আমার কাছে মনে হচ্ছিল ছক্কা, কিন্তু 30 ইয়ার্ড সার্কেলের একটু পরে যেই বাউন্ডারি থেকে 30 ইয়ার্ড সার্কেল সামনে কিন্তু ক্যাচে তিনি পরিণত হলেন, টাইমিং হয় নাই বলটা। সুতরাং বুঝতেই পারতেছেন এই ধরনের বল কিন্তু সচরাচর তিনি আউট হন না। গত ম্যাচে কিন্তু তিনি প্রায় অলমোস্ট সেঞ্চুরি করার মতো একটি কাজ করে ফেলেছিলেন। সুতরাং বুঝতেই পারতেছেন তার মাঝখানে কিন্তু এখনো অনেক ধরনের খেলা কিন্তু বাকি আছে। এখন এমন একটা অবস্থায় রোহিত শর্মা বিরাট কোহলিকে দলের সাথে যুক্ত থাকবেন নাকি সাউথ আফ্রিকা সিরিজের পরে, নাকি সাউথ আফ্রিকা সিরিজে তিনি যাইতেই পারবেন না? আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। বা তাদের ভবিষ্যৎ কি হতে পারে, তারা কি 2027 বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারবে? ভারতীয়রা কি সুযোগ দিবে? ভারতীয় সিলেক্টররা কি সুযোগ দিবে? তারা কি দলে টিকে থাকতে পারবে? অনেক প্রশ্ন কিন্তু উৎপন্ন হচ্ছে। তবে আজকের যে ম্যাচটা ছিল, পিচটাকে
খুব ভালো হয়ে গিয়েছিল পরবর্তীতে যখন তারা ব্যাটিং করতেছিল, নাকি পরে ব্যাটিং করা ইন্ডিয়ানদের জন্য সহজ? আমি একটা জিনিস বলতে চাই, যখন আপনি জানবেন টার্গেট হচ্ছে এত 230 ঘরে 50 ওভার আপনার হাতে, আবার যখন 10 ওভারের মাঝখানে আপনার 70 রান 1 উইকেট, তখন তো আপনি বুঝতেই পারতেছেন আপনি একটা ভালো স্টার্ট পেয়ে গেছেন। আপনার যখন অল্প রান থাকে তখন কিন্তু একটু ম্যাচটাতে আপনি রিলিফ হয়ে যাবেন। যখন বিরাট কোহলি প্রথম বলে সিঙ্গেল নিয়ে একটা সেলিব্রেশন করতে পারে, তখন কিন্তু বোঝা যায় যে আজকে আপনি ভালো খেলতে পারেন বা আপনি আজকে ভালো খেলবেন। জিনিসটা কিন্তু সিম্পল। যখন আপনার মাথার উপর কোনো চাপ থাকবে না, আপনার প্রেশার থাকবে না। দেখেন, ওডি ক্রিকেট বলেন, টেস্ট ক্রিকেট বলেন, এখন কিন্তু সবাই কিন্তু টেস্ট করতে চায়। যেখানে ইংল্যান্ড চতুর্থ ইনিংসে এখন 400 রান টেস্ট করতে আগ্রহী, কারণটা কি? তারা জানে আমরা 400 রান চতুর্থ ইনিংসে নিতে পারবো। ক্যান ইউ ইমাজিন দ্যাট? যেখানে 200 রানের উপর গেলেই মানে পালপিটেশন বেড়ে যাওয়ার কথা, যে 200 রান চতুর্থ ইনিংসে, কিন্তু ইংল্যান্ড এটাকে কোনো ম্যাটারই করতেছে না। কারণ কি? এটা এখন না পসিবল। সুতরাং বুঝতেই পারতেছেন পরে ব্যাটিং করাটা কিন্তু একটা অ্যাডভান্টেজ। আমি বলবো যে পরে ব্যাটিং করার পর সময় যে অস্ট্রেলিয়ার মাটিতে বলটা একটু সুন্দরভাবে আসছে আর টার্গেট একটু কম ছিল, সে কারণে ভারতের একটা সহজ জয় পাইছে। তবে সহজ জয়টাই কিন্তু আর্ন করে নিতে হয়েছে ভাই। কারণটা কি? আপনি দেখেন দু একটা ক্যাচ কিন্তু মিস হয়েছে, বিশেষ করে কোহলি বলেন, যাদের বলেন না কেন, কিন্তু তারা কিন্তু দুর্দান্ত খেলছে ভাই। কিন্তু এই দুর্দান্ত খেলার পরে কি তারা কি ভারতীয় দলে জায়গা করে নিতে পারবে কিনা, সেটা কিন্তু এই প্রশ্নটা কিন্তু আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন যে তাদেরকে কি আমরা 2027 বিশ্বকাপে দেখতে পাবো, নাকি অল্প দিনের মাঝখানে তাদেরকে আমরা দেখতে পাবো যে তারা রিটায়ারমেন্টে চলে গেছে। মানে তারা ভালো খেলছে ঠিক আছে, কিন্তু তারা স্বেচ্ছায় রিটায়ারমেন্টে চলে গেছে, নাকি তাদেরকে ফোর্স করা হচ্ছে যে তোমরা বসে যাও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনারা নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।